আজকে আমরা ঘুরে দেখব কুয়াকাটার সমস্ত নৈসর্গিক সৌন্দর্যকে। আমরা কিভাবে গেলাম, কোথায় থাকলাম, কি খেলাম, লেবু বাগান ভ্রমণ, লাল কাঁকড়ার দ্বীপ ভ্রমণ, থাকছে বৌদ্ধ মন্দির সহ রাখাইন পল্লীর সমস্ত কিছু। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এখন ঘড়িতে বাজে 4টা আর আমরা এই সময়টাতেই কুষ্টিয়া থেকে বেরোলাম। আর আমরা যাব কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, খুলনা হয়ে তারপর কুয়াকাটাতে। তো এখন আমরা মূলত বনগ্রাম খেয়াঘাটের এখানে আসি। এরপরে আমরা এই জায়গাটা থেকে বাইক নিয়ে যাওয়ার কারণে হয়তোবা আপনারা জানেন যে বাইক নিয়ে গেলে সমস্ত কিছু এক্সপ্লোর করতে করতে যাওয়া যায়। আমরা এখন কুকসা থেকে বেরিয়ে তারপর এখন ঝিনাইদহ জেলার মধ্যে চলে এসেছি। আর ঝিনাইদহ থেকে আমরা যশোরের দিকে যাব। তবে যাওয়াটা অনেকটাই অ্যাডভেঞ্চার। আমরা এখন যশোর সাইডটাতে চলে এসেছি। আর যশোরে আমরা একদিন থাকবো। একদিন থাকার মেন কারণটা হচ্ছে একটা না, অনেকটা দূর বাইক চালানো সত্যিই অনেকটা মুশকিল। তাই আমরা সিদ্ধান্ত নিই আজকে যশোরেই থেকে যাব। আজকে আমাদের যাওয়ার দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনটা অনেক অ্যাডভেঞ্চারপূর্ণ হবে, কারণ আমরা এখন অলরেডি খুলনার মধ্যে চলে এসেছি। আর খুলনাতে আসছি, আর খুলনার বিশেষ একটি স্থান আছে, সেই জায়গাটাতে যেমন এটা কি হতে পারে, 60 গম্বুজ মসজিদ। অবশ্যই আপনারা তো জানেন, প্রায় 600 থেকে 700 বছর পুরাতন যেই মসজিদ। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার নাও জানতে পারেন। খুলনা বিভাগটা, এই বিভাগের মধ্যে অনেকগুলো জেলা আছে, সব জেলাগুলো অনেক বিখ্যাত। আর এই জেলা বা এই খুলনা বিভাগটা, এটি কিন্তু ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধ একটি বিভাগ। আর এই বিভাগটাতে রয়েছে অনেক পুরাতন, অনেক অনেক প্রাচীন সব নির্দেশনা। এর মধ্যে খুলনা এই বাগেরহাট 60 গম্বুজ মসজিদটাও অন্যতম। এটি 600 থেকে 700 বছরের পুরনো মসজিদ। আর এই মসজিদ কে বা কারা নির্মাণ করেছিল সেই সম্পর্কে কিন্তু কোনো ধারণা নেই। এর কিছুক্ষণ পরে আমরা আবার আমাদের যাত্রা শুরু করে দিই। আর আমরা এখন অলরেডি কুয়াকাটাতে চলে এসেছি। আর কুয়াকাটা আমরা যে রুমটা নিয়েছিলাম আর কি, এই রুমটার প্রাইস ছিল 600 টাকা করে, এবং 500 থেকে 600-র মধ্যে আপনারা অনেক সুন্দর সুন্দর রুম পেয়ে যাবেন। আর কুয়াকাটাতে আপনারা যদি এসি রুম নিতে চান তাহলে অবশ্যই আপনাদের প্রাইস পড়তে পারে এমন যে 1000-1200 টাকা করে আপনারা এসি রুমও পেয়ে যাবেন। তো আমাদের সিম্পল বা সাধারণ একটি রুম প্রয়োজন ছিল, যে আমরা 3 জন যেন থাকতে পারি। সেই কারণে আমাদের একটি সিম্পল একটা রুম নিয়েছিলাম, যেখানে আমরা 3 জন অনায়াসে থাকতে পারবো। আর সেই কারণে আমাদের এই রুমটা চয়েস করা হয়েছিল। এটি আমাদের কুয়াকাটার তার পরবর্তী দিন সকালটা অনেক সুন্দর ছিল। আর আমাদের এই হোটেল রুম থেকেই কুয়াকাটার সম্পূর্ণ বিচ সাইড বা সামনে যে সৈকতের যে সাইডটা, এটা সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছিলাম। আর তো চলেন এখন যাওয়া যাক কুয়াকাটা সমুদ্র সৈকতের দিকে। হাই গাইস, কুয়াকাটাতে আসার পরে আমরা ফার্স্ট এখন যাচ্ছি একদম বিচ পাড়ে, ওই সাইডটাতে যে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখাচ্ছি। আর রাস্তার যে পরিবেশ, এটা হচ্ছে রাস্তার পরিবেশটা খুবই বাজে। কারণ দেখেন এই সাইডটাতে কিন্তু সত্যিই বলতেছি রাস্তা অনেক বাজে, ভাঙা, এখনো হয়তো কাজ চলমান আছে। আপনারা কিন্তু জানেন বাংলাদেশের সাগরকন্যা বলা হয় কুয়াকাটাকে। আর আমরা সেই কুয়াকাটায় ঘুরবো। সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটা। এই সেই লেবুর বাগান। আর আমরা কিন্তু এই সাইডটাতে চলে এসেছি। আমি জানি না আমার কোনো কোথাও মিস্টেক হচ্ছে কিনা এলাকার নামটা বলার, তবে ওরা বলছে এটা লেম্বু বাগান না কি লেবু বাগান, যাই হোক লেবুর চর বলে। তো আমরা সেই সাইডটাতেই আছি। আর এই ব্লগটা দেখেন, আমি আমাদেরকে যে কারণে এই সাইডে আসছি, অনেকে কিন্তু তারা কিন্তু কুয়াকাটাতে আসলে মেন যে শহরের পাশে যেখান থেকে সমুদ্রটা দেখা যায় সেই পাশটা কিন্তু সবাই দেখে। আর অধিকাংশ এইসব সাইডে কিন্তু তেমন একটা মানুষ আসে না। এই জন্যই বাইক নিয়ে আসা গো। হাই, বাইক ম্যানগ্রোভ বনের মতো এরকম কিছু একটা আছে। তো আপনাদের সেই কারণে আমি বলতেছি যে এই ভিডিওটা থাকবে একদম অনেক স্পেশাল একটা। কিন্তু জানেন, অলরেডি অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, এটি কিন্তু মূলত পটুয়াখালী জেলার একটি শহর।
এই কুয়াকাটা। যদিও এর আগে আমার কখনো আসা হয়নি, আমি উইকিপিডিয়াতে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে যেটা জানতে পারলাম যে এটি একটি পটুয়াখালী জেলার মধ্যে পড়ে। এটা পটুয়াখালী জেলার একটি শহর হচ্ছে কুয়াকাটা। তো মেন কথাটা হচ্ছে যে সমুদ্র পার বা পাহাড় আপনি যেখানেই যান না কেন, আপনি কিন্তু এই যে পরিবেশটা এটা কিন্তু উপভোগ করতে হবে। যেমন আমরা যে আসি ভিডিও করি বা যাই করি না কেন, আমরা কিন্তু সবসময় ভিডিও করছি না, অনেকটা সময় করি কি যে ভিডিওটা আমরা অফ রাখি, অফ রাখার পরে পরবর্তীতে আমরা সেই ভিডিওগুলো যখন করি না ঠিক তখন কিন্তু আমরা সমস্ত জায়গাটা উপভোগ করি। অনেকে আসে জাস্ট শুধু ভিডিও করার উদ্দেশ্যে, বাট শুধু যদি ভিডিও করেন তাহলে কিন্তু আপনি এই যে জায়গাটা এই পরিবেশটা কিন্তু কখনোই আপনি উপভোগ করতে পারবেন না। পল্লী, এই কুয়াকাটাতে কিন্তু রাখাইন পল্লী থেকে শুরু করে অনেক কিছুই আছে দেখার মতো। যেমন এখানে লেবু বাগান আছে, ওই সাইডটাতে কুয়াকাটা মেন শহরের পাশে যে বীজটা আছে ওইটা আছে, সাথে আরও আশপাশটা মানে আরও কাঁকড়া বীজ আছে, অনেকগুলো আছে। আচ্ছা, আপনি কি জানেন যে কুয়াকাটার নামটা কিভাবে আসলো? কুয়াকাটার নামটা এসেছে মূলত যখন রাখাইনরা আরাকান থেকে মানে ওইখান থেকে যখন বিতাড়িত হয়ে বাংলাদেশের এই কুয়াকাটা মানে এই সাইডটাতে চলে আসে, ওরা কিন্তু এই সমুদ্র সৈকতের পাড়েই ওরা বসতি স্থাপন করে। আর বসতি স্থাপন করার পরে তারপর থেকে এখানে প্রচুর পরিমাণে কুয়াকাটা হয়, মানে ছোটো ছোটো করে এরকম করে অনেক কুয়াকাটা হয় পানির জন্য, যাতে ওরা ভালোভাবে পানি সংগ্রহ করতে পারে। এই কারণে এইখানটাতে এরকম কুয়াকাটা হয়, আর ওই কুয়াকাটার কারণেই এই এলাকাটার নাম হয়ে যায় কুয়াকাটা। কুয়াকাটাতে আসলে এখানে অনেক ধরনের ভ্রাম্যমাণ দোকান পাবেন, যে সকল দোকান থেকে আপনাদের যেটা ইচ্ছা, যেমন এখানে ডাব আছে, সাথে আরও অনেক কিছু আছে আর কি, চা আছে, অনেক কিছু আছে। আপনারা যদি চান এখানে এসে একটু রিল্যাক্স করতে পারেন, কারণ যে কোনো সময় আপনারা একটা জিনিস কিন্তু জানেন যে কোনো সমুদ্র সৈকতের পাড়ে থাকলে বা সমুদ্র সৈকতে ঘুরতে গেলে এখানকার যে রোদের তাপমাত্রা থাকে, সাইডে নোনা পানি থাকে, তো সেই কারণে তাপমাত্রাটাও অনেক বেশি আকারে প্রখর আকারে পড়ে। তো সেই কারণে আপনারা একটু রিল্যাক্স করতে পারেন। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা অনেক সুন্দর একটি জায়গা। সন্ধ্যার সময়টা এই জায়গাটাতে অনেক বেশি মানুষ আসে। তো চলেন যাই, এখন অনেক ক্ষুধা লেগে গিয়েছে, অনেকটা সময় আগে এসেছিলাম, তো এখন যে কিছু খাওয়া যাক। এই সাগর পাড়ে আসার পরে আমরা এখানে কিন্তু দুইটা মাছ টোটাল অর্ডার দেওয়া হয়েছে, লাক্ষা মাছ আর হচ্ছে বাঁশপাতা মাছ। তো আমরা এখন অলরেডি আমাদের সেটা হচ্ছে কাজ প্রসেসিং চলতেছে, একটু পরে আমরা হয়তো এটা এখান থেকে ফ্রাই করে তারপরে ভেজে আমাদের ওটা খেতে দেওয়া হবে। তো যদি আপনারা বেশি মানুষ হয় সব থেকে বেটার হয় যে আপনারা বড় বড় সাইজের মাছগুলো নিয়ে সবাই মিলে খেতে পারেন। আর যদি সিম্পলি 2-3 জন আসেন সিম্পলি, তাহলে কি হয়, আপনারা মূলত আপনাদের যেই বাজেট থাকবে, বাজেটের প্রবলেমের কারণে হয়তো অনেক বড় বড় মাছ বা যেগুলো সামুদ্রিক অনেক ভালো ভালো মাছ আছে সেই সকল মাছগুলো খেতে পারবেন না। তো তাই যদি দলে বা আপনাদের বন্ধুদের সঙ্গে সার্কেল নিয়ে একসাথে আসেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা সেই সকল মাছগুলো ভালোভাবে খেতে পারবেন। আমরা কিন্তু মাছ অনেকটা সময় আগে অর্ডার দিয়েছিলাম, আমাদের খাবার আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। এখানে অনেক মাছ অর্ডার দেওয়া হয়েছিল, লাক্ষা মাছ ছিল, তারপর সামুদ্রিক আরও মাছ ছিল, বাট এর মধ্যে কাঁকড়া ছিল। কাঁকড়াটা আমার কখনো ট্রাই করা হয়নি, এটাই আমার ফার্স্ট টাইম আমি কাঁকড়া ট্রাই করব। তো সেই কারণে অনেকটাই নার্ভাস ছিলাম বলতে পারেন, আবার অনেকটাই ভাবছিলাম যে কেমন লাগতে পারে কাঁকড়া, কারণ এর আগে কখনো খাওয়া হয়নি। তো এখন যেটি আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা মূলত সেই কাঁকড়া। আমি খাওয়ার আগে অনেকটা সময় মানে ভাবতেছিলাম যে কিভাবে খাবো এটা। আসলে সবাই কিন্তু এখানে যেগুলো আমরা একসঙ্গে এসেছিলাম তারা কিন্তু সবাই কাঁকড়া খেয়েছিল, এবং কি আমিও খেয়েছিলাম, বাট প্রথম অবস্থায় একটু সমস্যা হচ্ছিল আর কি। একটু আগে কিন্তু খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করার পরে এখনই যদিও একটু সমস্যা হচ্ছে, তারপরেও কিছু করার নাই, এখন গোসল করতে হবে কারণ কুয়াকাটাতে এসেছি। তো এখন আমরা দেখতে পাচ্ছেন এই যে সেই লেবু বাগান, এই সাইডটাতে চলেও আসছে। এখন সমুদ্রের গর্জন, প্রচুর পরিমাণে গর্জন হচ্ছে সমুদ্রে। একটু পরেই গোসল করবো। সুন্দর। আপনারা যদি কখনো কুয়াকাটাতে আসেন, কুয়াকাটাতে আসলে অবশ্যই এই লেবু বাগান মানে এই বীজটাতে আসবেন। এই বীজটাতে আসলে পরে অবশ্যই দেখার জন্য অনেক সুন্দর জায়গা পাবেন, তার জন্য আপনারা অবশ্যই এই জায়গাটিতে আসবেন। সেই সেই হ্যালো গাইস, আমরা চলে আসছি আজকে কুয়াকাটার সেই সমুদ্রে।
অনেক ঢেউ, ঢেউর কারণে আমরা ঢেউ না পড়ে তো যাচ্ছি। খালি, এখানে ঢেউ প্লাস বাতাস, Sleeping, sleeping. পুকুরের বাতাসটা তো স্লিপিং। আসলে এতটাই এনজয় আমরা আসলে বলে বোঝানোর মতো না। সেই সেই আসলে সেই এক কথায় সেই 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 স্বাদ। মানে পানিটা আসলে একটু তিতা আছে, লবণাক্ত। একটু না পুরোটাই ঠিক আছে। অবশ্য তারপরে আসলে সবটাই মিলে অনেক এনজয় করছি। যাচ্ছে একটু বসো কারণ মানে আমাদের এনজয়টা সার্থক, অবশ্যই সার্থক। কুয়াকাটা বাংলাদেশের অন্যতম সৌন্দর্যের এক প্রতীক। বাংলাদেশে রয়েছে দুইটি জায়গা যেখানে আছে সমুদ্র সৈকত, এর মধ্যে কক্সবাজার এবং দ্বিতীয়ত আছে কুয়াকাটা। আর কুয়াকাটাকেই বলা হয় সাগরকন্যা, কারণ এইখানে আসলে আপনারা সকালে সূর্য উদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সব কিছুই দেখতে পাবেন। আর এইরকম মনোরম পরিবেশ দেখতে অবশ্যই আপনাকে কুয়াকাটায় ছুটে আসতেই হবে। যারা ভ্রমণ প্রেয়সী মানুষ, যারা ভ্রমণ করতে সবথেকে বেশি ভালোবাসে, তাদের জন্য কুয়াকাটা হতে পারে অন্যতম সৌন্দর্যের একটি জায়গা, যেখানে ভ্রমণ করলে আপনি বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন। বাংলাদেশের সমুদ্র সৈকতকে উপভোগ করার যেই মনোরম পরিবেশ, সেটা হয়তোবা এখানে না আসলে কখনোই বোঝা সম্ভব নয়। ভিডিওতে আমরা জাস্ট দেখতে পারি এখানকার সৌন্দর্যে। আজ পরবর্তী দিন, আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম লাল কাঁকড়া দ্বীপে ভ্রমণের উদ্দেশ্যে। এর আগে কখনো লাল কাঁকড়া দ্বীপে যাওয়া হয়নি, আমরাও তেমন একটা ওই জায়গাটা সম্পর্কে ধারণা ছিল না। পরবর্তীতে আমাদের সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন, এই ভাইয়েরা আমাদেরকে চিনাইতে চিনাইতে নিয়ে গেল লাল কাঁকড়ার দ্বীপে। আর আমাদের এখন যেই সাইডটাতে যাচ্ছি, এই জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর লাগছিল। এখন সকাল 5:30, আর এখন দেখে মনে হচ্ছে যে অনেকটাই সকাল হয়ে গিয়েছে, কিন্তু চারদিকে কোনো গাছপালা না থাকায়, বড় বড় গাছপালা না থাকায় এখানে দেখতে মনে হচ্ছিল যে হয়তোবা 7টা-8টা বেজে গিয়েছে। বাট আমরা এসেছিলাম যে এখানে সূর্য উদয় দেখার জন্য। এখন আমরা যেই বিচ সাইডটাতে আছি, এই সাইড থেকে আমাদের লাল কাঁকড়া দ্বীপে যাওয়ার জন্য এইখান থেকে একটা নৌকায় করে ওই পারে যেতে হবে, কারণ ছোট্ট একটা লেক আছে মাছ দিয়ে, আর সেই লেকের কারণেই দুই পাশটা ডিভাইড হয়ে গিয়েছে। আমরা এখানে ওয়েট করছিলাম যেন নৌকাটা কখন আসে। নৌকাটা আসলে তারপর আমরা নৌকাতে করে ওই পারটাতে যাব, মানে লাল কাঁকড়ার দ্বীপ সাইডটাতে যাব। আমি উপরে উঠে চলে কি স্যার আপনি যাবেন? কান্দান ভাজিয়ে কান্দান, ব্রেক করবেন না, কান্দান ব্রেক। এখান থেকে আমরা নৌকায় করে তারপর ওই পাশটাতে যাব, কারণ এখানে নৌকা ছাড়া যাওয়ার আর কোনো ওয়ে ছিল না। এখন আমরা যেই সাইডে দেখতে পাচ্ছেন, এটি লাল কাঁকড়ার দ্বীপ। আর এই লাল কাঁকড়ার দ্বীপের এখানে যে মানুষদেরকে দেখতে পাচ্ছেন, এরা এখানে বড় বড় যে সকল চিংড়ি আছে, সেই সকল চিংড়ির যে পোনা, ছোট যে পোনা, সেটা ধরছিল আর কি। আর এখানকার অনেক বিস্তৃত যে সকল অঞ্চল, এটা দেখে সত্যিই মনোমুগ্ধকর লাগছিল। আজকে আমরা যে সাইডটাতে এসেছি, এটা হচ্ছে লাল কাঁকড়ার দ্বীপ বলে। আপনারা যদি কখনো হচ্ছে কুয়াকাটাতে আসেন, তাহলে অবশ্যই এই লাল কাঁকড়ার দ্বীপটাতে আসবেন। আমরা কালকে তো গিয়েছিলাম লেবু বাগান বা লেবুর চর বলে ওইখানে, কিন্তু ওইখানকার থেকেও আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা অনেক বেশি ভালো, কারণ এখানে অনেক বেশি জায়গা নিয়ে আপনি যেই চরটা, সেই চরটা অনেক বেশি জায়গা নিয়ে। কিন্তু আমরা কালকে যেখানে গিয়েছিলাম, ওইখানে কিন্তু তেমন একটা বেশি দূর পর্যন্ত আমরা যেতে পারছিলাম না। বাট এই সাইডটাতে কিন্তু আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারছি। বিশেষ করে আপনারা যারা যে মূর্তি আছে, অনেক বড় একটা মূর্তি আছে, ওই মূর্তিটা যদি দেখতে চান, তাহলে
এই সাইডটা দিয়ে আসতে হবে। এটা সেই লাল কাঁকড়া যে দ্বীপটা, ওই দ্বীপের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে আপনারা ওই সাইডটাতে যেতে পারেন। আর আমরা এখানে আসার জন্য আমাদের সর্বপ্রথম হচ্ছে একটা নৌকা ভাড়া করা লাগছে। সে নৌকাটা প্রতিটা বাইক প্রতি, মানে বাইকে যে কয়জন থাক না কেন, প্রতিটা বাইক প্রতি এখানে 60 টাকা করে নিয়েছে। সকালে যারা সূর্য উদয় দেখতে চান তাদের করে বিশেষ করে, তারা কিন্তু সূর্য উদয় দেখতে মানে আসে এই সাইডটাতে, রিয়েলি এই সাইডটাতে আসে সূর্য উদয় দেখতে। আর সূর্য অস্তর জন্য তো আছে ওই যেই বীজটার কথা বললাম আমি আপনাদেরকে, এখান থেকেও সূর্যাস্ত দেখা যায়। কুয়াকাটা লাল কাঁকড়ার দ্বীপের পাশে এখানে বসার জন্য সুন্দর জায়গা করা আছে। আর আমরা এখন যে এখানে আছি, এইখানে আসার কারণটা হচ্ছে অনেক সকাল থেকে আমরা এসেছি, তো সেই কারণে কোনো খাওয়া দাওয়া করা হয়নি। এখানে এসে ইলিশ মাছ এবং খিচুড়ি এই জাতীয় খাবার খাওয়ার জন্য এদেরকে বলা হলো যে এরকম প্রাইস কেমন কি নিতে পারে। তো তারপরে আমাদের এখান থেকে খাবার নিলাম, 1 পিস ইলিশ মাছ সাথে খিচুড়ি ভাত। এটা নেয়ার পরে এই সুন্দর জায়গাটাতে এসে এখানে আমরা বসলাম যে এখানে খাওয়া যাক। খাবারটা দেখে যেমন ভালো লাগছে, আসলে খেতে কেমন সেটি একটু পরেই বোঝা যাবে। খিচুড়িটা এভারেজ, আহামরি তেমন একটা ভালো না। ইলিশ মাছ একটু খেয়ে দেখি কেমন। ইলিশ মাছটা ভালো। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম রাখাইনপল্লীর উদ্দেশ্যে। আর রাখাইনপল্লীর উদ্দেশ্যে যাওয়ার সময় দুই পাশের এত সুন্দর সবুজ গাছপালা দেখে, মনোরম দৃশ্য দেখতে দেখতে আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছিল। দুই পাশটাতে এত সুন্দর জায়গা, আকাশে সাদা মেঘের ভেলা ভেসে যাচ্ছিল। সুন্দর এই মনোরম পরিবেশটা উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি রাখাইনপল্লীর উদ্দেশ্যে। আর এই যে জায়গাটা, এই জায়গা থেকে বেশি একটা দূরে নয় রাখাইনপল্লী, তাই আমরা মাঠের মাঝ দিয়ে সুন্দর করে চলে গেলাম রাখাইনপল্লীতে। এই রাখাইনপল্লীতে আছে অনেক বড় একটি বৌদ্ধ মন্দির, আর এই টেম্পলটা অনেক আগে থেকে কুয়াকাটার স্মৃতি বহন করে আসছে। এখানে অনেক বৌদ্ধ ধর্মীয় অনুসারীরা আছে। আর এরপরে আমরা যেই সাইডটা দেখতে পাচ্ছেন, এটির দুই সাইডটা দিয়ে অনেক ধরনের এখানে কুয়াকাটার সব জিনিসপাতি পাওয়া যায়। রাখাইনদের জীবনযাপন টোটালি অন্যরকম, তাদের বাড়ি ঘর সব কিছু অন্যরকম। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা মূলত, এখানে রাখাইনদের তৈরি অনেক ধরনের জিনিস পাওয়া যায়, যে সকল জিনিসগুলো মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহার করে। আর আজকে আমাদের রাখাইনপল্লী ঘোরার সমাপ্তি ঘটানো লাগলো একটি কারণে, কারণ আমাদের ক্যামেরায় তেমন একটা চার্জ ছিল না, সেই কারণে রাখাইনপল্লীর যে মেইন যে ভিডিওগুলো ওইগুলো করতে পারিনি। নেক্সট টাইম আমি যদি কখনো কুয়াকাটাতে যাই, অবশ্যই আমি ওনাদের জীবনযাপন এবং এটা নিয়ে একটি ডকুমেন্টারি একটি ভিডিও তৈরি করব। আর আশা করি আপনারা সেই ভিডিওটাও দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।